বিসমিল্লাহির রহমানির রহিম। লাউতা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সকলকেই স্বাগতম। আমি শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক, ব্যবসা শিক্ষা। আজকে তোমাদেরকে আমি নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় থেকে লেনদেন অংশের সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা লেনদেন অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন তোমাদের পাঠ্য বইয়ের 1 নাম্বার প্রশ্নটা তোমরা বইয়ে দেখবে। আমি তোমাদেরকে শুধু প্রশ্নের উত্তরগুলা বুঝিয়ে দেব। যেমন প্রথম তোমরা দেখো, তোমাদের পাঠ্য বইয়ে দেখো প্রশ্নটা, তারপর দেখো একটা প্রশ্ন আছে প্রথমেই যে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহ এর পরিমাণ নির্ণয় করার জন্য প্রথম প্রশ্ন বলা আছে। এখন তোমরা জানো যে লেনদেন নয় কোনগুলি। লেনদেন নয় দেখো তোমরা তোমাদের পাঠ্য বইয়ের প্রশ্নের 10 ডিসেম্বরের 10 তারিখে আছে। দেখো, মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ গ্রহণ। এখন দেখো তোমরা যে মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ গ্রহণ 40,000 টাকা। যেহেতু এখানে মালিক বলছে যে ব্যক্তিগত প্রয়োজনে তার ঋণ গ্রহণ করছে, যার জন্য এটা ব্যবসায়ের কোনো অংশ নয় বিদায় এটা আমরা লেনদেন হিসেবে গণ্য করব না, যেহেতু এটা মালিকের ব্যক্তিগত প্রয়োজনে সে ঋণ উত্তোলন করছে, যার জন্য আমরা কি করব, যে এটাকে আমরা লেনদেন হিসেবে গণ্য করব না। তারপর 15 তারিখে দেখো আছে 45,000 টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ প্রদান। তাহলে আমরা জানি যে পণ্য ক্রয়ের ফরমায়েশ, যে কোনো ধরনের পণ্য ক্রয়ের, ব্যবসায়ের প্রয়োজনে যে কোনো ধরনের পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান করাটা লেনদেন হিসেবে আমরা গণ্য করতে পারি না, যতক্ষণ পর্যন্ত তার আদান প্রদান বা টাকা পয়সার লেনদেন যতক্ষণ পর্যন্ত না হয়, যতক্ষণ পর্যন্ত আমি পণ্য আমার পাবো না বা আমি তাকে টাকাটা পরিশোধ করব না, ততক্ষণ পর্যন্ত আমরা ফরমায়েশ প্রদানকে, যে কোনো পণ্যের ফরমায়েশ প্রদানকে আমরা লেনদেন হিসেবে গণ্য করতে পারি না। সেই হিসেবে আমরা ওই আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ প্রদানটা আমরা লেনদেন হিসেবে গণ্য করব না, যার জন্য এটা লেনদেন নয়। এখানে দেখো যে এই মালিক ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করছে 40,000 টাকা, আর আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ প্রদান 45,000 টাকা, দুইটা মিলে 85,000 টাকা পণ্য তার লেনদেন নয় এরকম ধরনের পরিমাণ নির্ণয় হয়েছে, যার জন্য 85,000 টাকা এখানে উত্তর। তারপর আমরা যাব দ্বিতীয় প্রশ্নে। লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে তার কারণ ব্যাখ্যা করো। লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে তার কারণ ব্যাখ্যা। তোমরা তোমাদের বইয়ের প্রশ্নে দেখবে প্রথম ডিসেম্বর 1 তারিখে বলা আছে যে 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। এখন 5 লক্ষ টাকা নিয়ে যেহেতু সে ব্যবসা শুরু করছে, তাহলে এই 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করাটা তার ব্যবসায় প্রথমে সে মূলধন হিসেবে টাকাটা আনয়ন করছে, যার জন্য এটা তার লেনদেন। এখন ব্যবসায় যেহেতু তার টাকাটা আসছে, সেই হিসাবে হিসাব সমীকরণে আমরা তার কি বলবো, যে তার সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, মানে এ বৃদ্ধি আর ই বৃদ্ধি, মানে মালিকানা সত্ত্ব বৃদ্ধি। ই বৃদ্ধি মানে ইকুইটি, মালিকানা বৃদ্ধি। তাহলে এ বৃদ্ধি, হিসাব সমীকরণে এ বৃদ্ধি পেয়েছে মানে সম্পদ বৃদ্ধি পাওয়া, এবং ই বৃদ্ধি মানে তার মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পাওয়া। তাহলে তার এই দুইটাই বৃদ্ধি পাইল, এ বৃদ্ধি পাইল এবং ই বৃদ্ধি পাইল, যে 5 লক্ষ টাকা সে ব্যবসায় নিয়ে আসার কারণে। তারপর আছে যে 3 তারিখে ব্যাংকে 50,000 টাকা দিয়ে হিসাব খোলা হলো। সে হিসাব খুলছে ব্যাংকে 50,000 টাকা নিয়ে।
এই 50,000 টাকা যেহেতু সে ব্যাংকে হিসাব করছে, যার জন্য এটা তার লেনদেন। ব্যাংকে সে জমা দিয়ে তার হিসাব সমীকরণে তার যেহেতু তার কাছ থেকে নগদ টাকা চলে গিয়েছে ব্যাংকে, যার জন্য তার নগদ টাকা বা মানে সম্পদের পরিমাণ একদিকে হ্রাস পেয়েছে, যেহেতু তার কাছ থেকে নগদ টাকা চলে গেছে। আবার ব্যাংকে যেহেতু তার টাকাটা জমা হয়েছে তার অ্যাকাউন্টে, সেই হিসাবে ব্যাংকে তার সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই জন্য আমরা হিসাব সমীকরণে লিখতে পারি এ হ্রাস ও এ বৃদ্ধি। একদিকে সম্পদ নগদ টাকার পরিমাণ তার হ্রাস পেয়েছে, আরেকদিকে ব্যাংকে তার সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এজন্য আমরা এটা লিখতে পারি যে এ হ্রাস ও এ বৃদ্ধি, মানে নগদ টাকা হ্রাস পেয়েছে এবং ব্যাংকের টাকাটা তার বৃদ্ধি পেয়েছে। তারপর আছে আমরা যাব 5 তারিখে ধারে পণ্য ক্রয় 25,000 টাকা। 25,000 টাকার পণ্য ধারে ক্রয় করছে, যার জন্য এটা লেনদেন। এখন আমরা হিসাব সমীকরণে দেখব যে এর জন্য কি প্রভাব বা এর কারণ কি, যে হিসাব সমীকরণে যেহেতু আমরা ধারে ক্রয় করছি ঋণ, এই জন্য লায়াবিলিটি আমাদের বৃদ্ধি পেয়েছে। যেহেতু আমরা ঋণ হিসেবে বা ধারে ক্রয় করছি, যার জন্য হিসাব সমীকরণে এল বৃদ্ধি আর ই হ্রাস, মানে ইকুইটি মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে। এখানে আমার লায়াবিলিটির পরিমাণ বৃদ্ধি পেয়েছে, মানে আমার লায়াবিলিটি বৃদ্ধি এবং মালিকানা সত্ত্ব ইকুইটি হ্রাস, আমার মালিকানা সত্ত্বের পরিমাণ কমে গিয়েছে এখানে, যার জন্য এল বৃদ্ধি ও ই হ্রাস। এরপর তোমরা দেখবে যে নগদে পণ্য বিক্রয় 45,000 টাকা। 7 তারিখে আছে নগদে পণ্য বিক্রয় করছে 45,000 টাকা। এই 45,000 টাকার পণ্য যেহেতু নগদে বিক্রয় হয়েছে, এটা একটা ব্যবসায়িক লেনদেন, সেই হিসেবে আমরা এটাকে বলতে পারি লেনদেন। তাহলে 45,000 টাকার পণ্য যেহেতু সে বিক্রয় করছে, হিসাব সমীকরণে আমার কি হবে যে সম্পদ বৃদ্ধি পাবে, মানে নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পাবে, নগদ বৃদ্ধি আর ইকুইটি বৃদ্ধি, মানে মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পাবে। কাজে আমরা হিসাব সমীকরণে বলতে পারি এ বৃদ্ধি, মানে নগদ টাকার পরিমাণ বা সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং ইকুইটি মালিকানা সত্ত্বের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। তারপর দেখো 10 তারিখ এবং 15 তারিখ, ওই দুইটা আমাদের মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করছে, এটা আমাদের লেনদেন নয়। আমরা প্রথম যে সমাধানটা করেছি ওইখানেই আমরা লিখেছি 10 তারিখের ব্যক্তিগত প্রয়োজনে যেহেতু সে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করছে, এটা আমাদের লেনদেন নয়, যার জন্য আমাদের এখানে লেনদেন হিসেবে এটা আসবে না। 15 তারিখেও 45,000 টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ প্রদান, এটাও আমরা প্রথম অঙ্কের সমাধানে বলছিলাম যে এটা আমাদের আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ প্রদান করা, এটা আমাদের লেনদেন নয়, যার জন্য এটা আমরা লেনদেন হিসেবে এখানে লিখব না, এটা আমাদের লেনদেন নয়। 20 তারিখে আছে পাওনাদারকে পরিশোধ করা হলো 15,000 টাকা। ওই যে 15,000 টাকা তার ঋণ পরিশোধ করছে বা পাওনাদারকে সে পরিশোধ করছে, যার জন্য 20 তারিখে এসে আমরা হিসাব সমীকরণে লিখব এ হ্রাস ও এল হ্রাস। এ হ্রাস মানে আমার নগদ টাকার পরিমাণ হ্রাস পেয়েছে, এ মানে সম্পদ বা নগদ টাকার পরিমাণ এ হ্রাস পেয়েছে, ও এল হ্রাস মানে আমার পাওনাদারকে যেহেতু আমি টাকাটা পরিশোধ করে দিয়েছি বিধায় আমার পাওনাদারের পরিমাণ কমে গিয়েছে, এই জন্য এল মানে লায়াবিলিটি আমার হ্রাস পেয়েছে। এখন তোমরা দেখবে গ নাম্বার প্রশ্নের সমাধান। তোমরা বইয়ে দেখো ডিসেম্বর 1 তারিখে আছে 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। তাহলে 5 লক্ষ টাকা নিয়ে যেহেতু ব্যবসা শুরু করা হয়েছে কত তারিখে? 1 তারিখ ডিসেম্বর 1 তারিখে 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। তাহলে 5 লক্ষ টাকা নিয়ে যেহেতু সে ব্যবসা শুরু করছে, তার সম্পদের পরিমাণ, নগদের পরিমাণ, নগদ টাকা তার আসছে ব্যবসার হিসাবে কত টাকা? 5 লক্ষ টাকা তার নগদ আসলো। এখন এই 5 লক্ষ টাকা তার সম্পদ বৃদ্ধি পাইছে, আবার এই 5 লক্ষ টাকা আবার তার মালিকানা সত্ত্বের পরিমাণও বৃদ্ধি পেয়েছে, যার জন্য আমরা এই 5 লক্ষ টাকা
তার মালিকানা সত্ত্বের পরিমাণেও লিখব। তারপর আছে আমরা কি করব, এই 1 তারিখে আর কোনো লেনদেন নেই বিদায় আমরা কি করব, ওই ডিসেম্বর 1 তারিখ আমরা ক্লোজ করে দিব। আমরা উদ্ধৃত্ত নির্ণয় করব। এখন উদ্ধৃত্ত নির্ণয় করব। উদ্ধৃত্ত নির্ণয় করার সময় দেখা যায় এখানে আর কোনো অপশন বা আর কোনো তারিখে আর কোনো লেনদেন নেই বিদায় আমরা ওই 5 লক্ষ টাকায় নগদের পরিমাণও রয়ে গেল আমাদের হাতে, উদ্ধৃত্ত আবার মালিকানা সত্ত্বেও 5 লক্ষ টাকা রয়ে গেল উদ্ধৃত্ত হিসেবে। এখন তোমরা 3 তারিখে দেখো ব্যাংকে 50,000 টাকা দিয়ে হিসাব খোলা হলো। যেহেতু ব্যাংকে 50,000 টাকা দিয়ে হিসাব খোলা হলো, কয় তারিখে এটা আছে আমাদের 5 তারিখ 3 তারিখ 50,000 টাকা দিয়ে যেহেতু হিসাব 3 তারিখে খোলা হলো, তাহলে আমরা তারিখটা লিখব ডিসেম্বর 3 তারিখ। 3 তারিখে 50,000 টাকা যেহেতু নগদ আমার হাত থেকে দিয়ে আমি ব্যাংকে হিসাব ওপেন করছি, যার জন্য আমার নগদ টাকার পরিমাণ এখানে কমে যাবে 50,000 টাকা। এই 50,000 টাকা আবার ব্যাংক হিসেবে আমার গিয়ে জমা হবে। তাহলে ব্যাংকে 50,000 টাকা আমার যাবে, একদিকে নগদ টাকার পরিমাণ কমে গিয়েছে, আরেকদিকে আমার ব্যাংকে টাকার পরিমাণ 50,000 বৃদ্ধি পেয়েছে। একদিকে নগদ টাকা সম্পদ হ্রাস পেয়েছে, আবার আরেকদিকে ব্যাংকে হিসাবে আমার 50,000 টাকা বৃদ্ধি পেয়েছে। কাজে আমরা 3 তারিখ এখন উদ্ধৃত্ত নির্ণয় করব। 3 তারিখের উদ্ধৃত্ত 3 তারিখে যেহেতু আমাদের আর কোনো লেনদেন নেই বিদায় আমরা কি করব, উদ্ধৃত্ত নির্ণয় করব। উদ্ধৃত্ত নির্ণয় করার সময় আমরা কি করব, যে ওই যে নগদ আমার 5 লক্ষ টাকা ছিল, এখান থেকে আমার কি হয়েছে যে 50,000 টাকা আমি ব্যাংকে জমা দিয়ে হিসাব ওপেন করেছি, যার জন্য আমার এই 50,000 টাকা 5 লক্ষ থেকে নগদের পরিমাণ কমে যাবে। 4,50,000 টাকা হবে আমার এখন নগদ টাকার পরিমাণ, আর ব্যাংকে টাকার পরিমাণ হবে আমার 50,000 টাকা। আর মালিকানা সত্ত্ব 5 লক্ষ টাকা টিকে রয়ে যাবে, কারণ এখানে আর কোনো প্রভাব নেই কোনো লেনদেনের। এখন আমরা দেখব আমার 5 তারিখে আরেকটা লেনদেন আছে। 5 তারিখের লেনদেনের মধ্যে কি আছে, যে দাঁড়ে পণ্য ক্রয় 25,000 টাকা। 25,000 টাকার পণ্য ধারে ক্রয় বা বাকিতে ক্রয় করা হয়েছে, এটা 5 তারিখে। 5 তারিখে যেহেতু দাঁড়ে পণ্য ক্রয় করা হয়েছে, কাজে এখানে আমার পাওনাদারের পরিমাণ বৃদ্ধি পাবে। পাওনাদার কত টাকা, 25,000 টাকা। পাওনাদার 25,000 টাকা বৃদ্ধি পেয়েছে। আবার আমার মালিকানা সত্ত্বের পরিমাণ এখানে যেহেতু আমি বাকিতে ক্রয় করছি, আমার মালিকানা সত্ত্বের পরিমাণ 25,000 টাকা হ্রাস পাবে। তাহলে এই 5 তারিখে আর কোনো লেনদেন নেই বিধায় আমরা এখন উদ্ধৃত্ত নির্ণয় করব। উদ্ধৃত্ত নির্ণয় করার সময় উদ্ধৃত্ত নির্ণয় করব আমরা, যেহেতু আমাদের আর কোনো এখানে লেনদেন নেই। এখন আমার নগদের কলামে আছে কত, 4,50,000 টাকা আমার নগদের কলামে আছে, আর ব্যাংকের কলামে আছে কত, 50,000 টাকা। আর পাওনাদার আমার তৈরি হয়েছে 25,000 টাকা, যেহেতু আমি বাকিতে পণ্য ক্রয় করছি। আর আমার মালিকানা সত্ত্বের পরিমাণ 25,000 টাকা 5 লাখ টাকা থেকে কমে যাবে, তাহলে আমার থাকবে কত, 4,75,000 টাকা। আমার এখন উদ্ধৃত্ত নির্ণয় হয়ে গেল 5 তারিখের। তারপর 7 তারিখে তোমরা দেখো নগদে পণ্য বিক্রয় 45,000 টাকা। 45,000 টাকার পণ্য নগদে বিক্রয় হয়েছে ডিসেম্বরের 7 তারিখ। ওই 7 তারিখে যেহেতু 45,000 টাকার পণ্য নগদে বিক্রয় করছি, আমার নগদ টাকার পরিমাণ এখানে বৃদ্ধি পেয়েছে। কত হাজার টাকা, 45,000 টাকা আমার নগদ বৃদ্ধি পেয়েছে। নগদ টাকার পরিমাণ আমার 45,000 টাকা বৃদ্ধি পেয়েছে। আর
কি বৃদ্ধি পেয়েছে? নগদে যেহেতু আমি পণ্য বিক্রয় করেছি, মালিকানা সত্ত্ব আমার 45,000 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে এখন 7 তারিখে যেহেতু আর কোনো লেনদেন নেই, বিধায় আমরা কি করব? ওই 7 তারিখের লেনদেন আমরা উদ্ধৃত নির্ণয় করব। উদ্ধৃত নির্ণয় করার সময় কি করব? এখন আমাদের যেহেতু আগে নগদের টাকার পরিমাণ ছিল 4,45,000 টাকা উদ্ধৃত ছিল, এখন আবার নতুন করে আমার পণ্য বিক্রয়ের মাধ্যমে এখানে 45,000 টাকা আসছে, কাজে আমার এখানে উদ্ধৃত টাকার পরিমাণ হবে 4,95,000 টাকা। আর আমার ব্যাংক উদ্ধৃতের পরিমাণ হবে 50,000 টাকা। আর পাওনাদারের পরিমাণ হবে 25,000 টাকা। আমার মালিকানা সত্ত্বের পরিমাণ হবে, যেহেতু 4,75,000 আর 45,000 আমরা যোগ করব, 45,000 যোগ করলে 5,20,000 টাকা হয়। 5,20,000 টাকা আমার মালিকানা সত্ত্বের পরিমাণ দাঁড়ালো 5,20,000 টাকা। আমরা উদ্ধৃত নির্ণয় করলাম। এখন আমরা যাব পরবর্তী তারিখ আছে আমাদের 10 তারিখ এবং 15 তারিখ। মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করছে, যার জন্য এটা আমরা পূর্বেই লেনদেন নয় আমরা নির্ণয় করেছি। এই 15 তারিখেও 45,000 টাকা আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ প্রদান, এটাকেও আমরা পূর্বের অঙ্কেই আমরা দেখেছি যে এটা লেনদেন নয়, যেহেতু হিসাব সমীকরণে এর কোনো প্রভাব পড়বে না। কাজে আমরা 20 তারিখে যাব। 20 তারিখে তোমরা দেখো যে পাওনাদারকে পরিশোধ করা হলো 15,000 টাকা। 20 তারিখ পাওনাদারকে পরিশোধ করা হয়েছে কত টাকা? 15,000 টাকা। তাহলে পাওনাদারকে যেহেতু আমি পরিশোধ করেছি 15,000 টাকা, তাহলে আমার হবে নগদ টাকার পরিমাণ হ্রাস পাবে, যেহেতু নগদের টাকাটা আমি পাওনাদারকে পরিশোধ করেছি। আর কি হবে? আমার এখানে পাওনাদারের পরিমাণ 15,000 টাকা হ্রাস পাবে। তাহলে একদিকে নগদ টাকা 15,000 টাকা কমে গেল, আরেকদিকে আমার লায়াবিলিটি বা পাওনাদারের পরিমাণ 15,000 টাকা কমে গেল। তাহলে আমরা এখন যেহেতু এই তারিখে আর কোনো লেনদেন নেই বিধায় আমরা কি করব? আমরা উদ্ধৃত নির্ণয় করব। উদ্ধৃত নির্ণয় যেহেতু আমার এখানে আছে কত? নগদে 4,95,000 টাকা আছে, এখানে 15,000 টাকা আমার বাদ দিলে কত থাকে? 4,80,000 টাকা। আর আছে কি? ব্যাংক উদ্ধৃত আছে আমার 50,000 টাকা। আর কি আছে? আমার পাওনাদারের পরিমাণ যেহেতু 15,000 টাকা আমি পরিশোধ করে দিয়েছি, যার জন্য আমার 25,000 থেকে 15,000 টাকা বাদ যাবে বা মাইনাস হবে, কত থাকবে? 10,000 টাকা। আর কি থাকবে? 5,20,000 টাকা আমার মালিকানা সত্ত্বে আছে, 5,20,000 টাকা। এখন আমরা কি করব? উদ্ধৃত নির্ণয় আমাদের হয়ে গেল, যেহেতু আর কোনো লেনদেন আমাদের নেই বিধায় আমরা কি করব? যেহেতু আমাদের আর কোনো লেনদেন নেই বিধায় আমরা এখন যোগ করব দুই পার্শ্ব আমাদের ঠিক আছে কি না। এখন আমরা মোট নির্ণয় করব যে মোট কত টাকা হয়, আমরা নির্ণয় করে দিব যে মোট হলো আমাদের এখানে নগদে আছে আমার কত? 4,80,000 টাকা, আর ব্যাংকে আছে আমার 50,000 টাকা। তাহলে 4,80,000 আর ব্যাংকের 50,000 দুইটাই মিলে আমার সম্পদ কত হয়? সম্পদ হয় 5,30,000 টাকা। এটা হচ্ছে আমার সম্পদ, 5,30,000 টাকা আমার সম্পদ আসলো। আর আমার দায় এবং মালিকানা সত্ত্ব দুইটা মিলে হয় আমার কত? 5,20,000 টাকা আছে মালিকানা সত্ত্ব, আর 10,000 টাকা আছে দায় বা পাওনাদার, দুইটা মিলে আমার 5,30,000 টাকা।
এখন আমরা কি করলাম যে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাবটা আমরা সম্পদ এবং দায় মালিকানা সত্ত্ব দুইটার মধ্যে আমরা নির্ণয় করলাম। দেখা গেল যে আমাদের সম্পদের পরিমাণ 5,30,000 টাকা প্রমাণ হলো এবং দায় প্লাস মালিকানা সত্ত্ব 5,30,000 টাকা প্রমাণিত হলো। তাহলে তোমরা এ পর্যায়ে এই অঙ্কটা অবশ্যই আশা করি বুঝতে পেরেছো যে তোমরা বাড়িতে আরও ওই অঙ্কটা ভালোভাবে আশা করি প্র্যাকটিস করবে এবং তোমরা এটা আরও ভালোভাবে বোধগম্য হবে এবং তোমরা খুব মনোযোগ সহকারে বাসায় পড়াশোনা করবে এই প্রত্যাশা রেখে আমি আজকের মতো তোমাদের নিকট থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।